দেখো কি সুন্দর। নিচে কিন্তু দেখো নামার পরে কিন্তু এখানে কিন্তু কোনো স্রোত নেই। আমরা থেনজল যাওয়ার পথে আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো আমরা কিন্তু শিয়ালসুক এসে পৌঁছেছি। আমরা আইজল থেকে 10টার সময় রওনা দিচ্ছি থেনজলের পথে। থেনজলে পৌঁছে আমরা কি কি দেখলাম এবং কোথায় কোথায় গেলাম আমাদের যাত্রাপথের বিবরণ অবশ্যই তুলে ধরবো। আমরা যার কাছ থেকে গাড়ি নিয়েছিলাম তোমরা তার মুখ থেকে শোনো আমরা কোথায় কোথায় যাব আজকে। আপনি একটু বলুন তো দেখি আমরা থেনজল থেকে কোথায় কোথায় যাব। থেনজল হয়ে চাম্পাই। আচ্ছা, এখান থেকে আগে মিজো না আমরা তো থেনজল থেকে আমরা তো কয়েকটা স্পট দেখব, তা সেই স্পটগুলো কোথায় কোথায় যাব? আমরা মিজো টিপিক্যাল ভিলেজ, মিজো টিপিক্যাল ভিলেজ, তারপরে দেখবেন না, তারপরে দেখবেন ইয়েটা টপিক অফ ক্যান্সারের রেখা যেটা আছে। আচ্ছা আচ্ছা, মানে কর্কট ক্রান্তি রেখা যেটা আর কি। আচ্ছা, তারপরে দেখবেন মুইফাং একটা টুরিস্ট রিসোর্ট, খুব ভালো ভালো ভিউ পাওয়া যায়। আচ্ছা, মুইফাং ওখান থেকে ভালো ভিউ পয়েন্ট একটা। শিয়ালসুক পরে তেনজলের যে ওয়াটারফল আছে বান্তং ওয়াটারফল। শিয়ালসুক ওটা একটা ওয়াটারফলস না, ওটা হচ্ছে আপনার হিল ভিউ। আচ্ছা, ওখান থেকে তারপরে যাবেন তেনজলে আছে ওয়াটারফল, বান্তং ওয়াটারফল, হ্যাঁ, কুইরিহা ওয়াটারফল, ইলকুই লেক, হ্যাঁ, এগুলো দেখবেন। এগুলো দেখে আপনাদের তেনজলে রেস্ট হবে, আজকে রাত্রে থাকবেন। আচ্ছা, পরের দিন তেনজল থেকে চাম্পাই চলে যাব, ওখানে আমাদের 2 নাইট স্টে আছে। আচ্ছা, ওখানে বার্মা বর্ডার করবেন, ভিজিট করবেন, তারপরে রিটার্ন। আচ্ছা, এই ভাইয়ের কাছ থেকে কিন্তু আমরা গাড়ি নিয়েছি। আমরা যে 7 দিন এখানে থাকবো ওনার গাড়িতেই আমরা ঘুরবো। ওনার নাম হচ্ছে হানিফ তালুকদার। আপনার ফোন নাম্বারটা যদি বলে দেন ওদেরকে। 9862367250। আচ্ছা, উনি ফোন নাম্বারটা বলে দিয়েছে, তবু আমি ডেসক্রিপশন বক্সে লিখে দেবো, তোমরা দেখে নিও। আজকে আমরা থেনজল যাচ্ছি, কিন্তু আজকে হলো সানডে, আর এখানকার মোটামুটি সমস্ত দোকান দেখতে পাচ্ছি বন্ধ। তা তোমরা চেষ্টা করো সানডেটা অ্যাভয়েড করার। এই দেখো সমস্ত দোকান কিন্তু বন্ধ, তোমাদের বাইরেটা দেখিয়ে দিচ্ছি। এই দেখো সমস্ত দোকান কিন্তু বন্ধ। এখন বেলা 10টা বাজে, রাস্তায়ও কিন্তু দেখো লোকজন নেই বললেই চলে। এই দেখো একদম ফাঁকা। আর এই যে দেখো দোকানগুলো কিন্তু প্রত্যেকটা দোকানের শাটার কিন্তু বন্ধ। আমরা জানি না, বেরিয়েছি ঠিকই, কিন্তু আমরা কি পাবো না জানি না। সেই জন্য খাবার দাবার কিছুটা আমরা স্টক করে নিয়ে যাচ্ছি, যেন রাস্তায় যদি কিছু নাও পাই আমরা কোনো সমস্যার সম্মুখীন না হই। তোমরাও সানডেতে যদি যাও তাহলে কিন্তু অবশ্যই কিছু শুকনো খাবার সঙ্গে রাখবে। এই দেখো সব কিন্তু বন্ধ, আর রাস্তাঘাটে লোকজন একেবারেই নেই। আপনাদের এখানে বাম্বু প্রচুর পাওয়া যায় জন্য মনে হয় এটাকে খাদ্য হিসেবে আপনারা গ্রহণ করেন, তাই তো? এটা আগে থেকে এটা নানি তারা আগের যুগ থেকে এটা খায়। আচ্ছা, না আমাদের ওখানে যেমন এই জিনিসটা পাওয়া যায় না, হ্যাঁ, যার জন্য কিন্তু আমরা কিন্তু এটার খাবারটা জানি না, যেটা যে খেতে হয় সেটাও কিন্তু আমরা জানি না, আমরা তো পাই না জিনিসটা। হ্যাঁ, তাই এখানে এসে খেলাম একদিন, কিন্তু ঠিকই আছে, খাওয়া যাবে। এবার ভাবছি দেখি এখান থেকে আমি এই বাম্বু একটু নিয়ে যাব বাড়িতে, নিয়ে গিয়ে বাড়িতে একটু সবাইকে রান্না করে খাওয়াবো, ওরা খেয়ে কি বলে, কি রিভিউ দেয়। হ্যাঁ, ওই জন্য ফেরার পথে কিন্তু আমরা বড় বাজার অবশ্যই ঢুকবো। কিন্তু আইজল থেকে থেনজল সরাসরি যাওয়ার জন্য বর্তমানে কোনো সহজ এবং সরাসরি ট্রেন বা ফ্লাইট নেই। এই 2 জায়গার মধ্যে মূলত সড়ক পথে যাত্রা করা হয়। যদিও সড়ক যোগাযোগ খুব উন্নত নয়, সড়ক পথে যাত্রা করতে হলে থেনজল যাওয়ার জন্য কোনো ভালো গাড়ি ভাড়া করে যাওয়াই সবচেয়ে ভালো। এই যাত্রাপথ অতিক্রম করবার সময় নজরে পড়বে মিজোরামের মনোরম প্রাকৃতিক দৃশ্য। যদি কেউ ট্রেনে ভ্রমণ করতে চায় তাহলে আইজল থেকে প্রথমে পৌঁছাতে হবে ধর্মনগর, এবং সেখান থেকে কোনো পরিবহনের মাধ্যমে থেনজলের দিকে যাত্রা করা যেতে পারে। তবে এর জন্য
বেশ কিছু পথের পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। আমরা কিন্তু অনেকটা পথ পাড়ি দিয়েছি, তবুও কিন্তু কোনো দোকানের দেখা আমাদের মিলল না। মিজোরামের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমাদের গাড়ি কিন্তু সামনের দিকে এগিয়ে চলল। রাস্তা যদিও খুব যে একটা খারাপ তাও কিন্তু নয়, রাস্তা অন্য অন্য জায়গার তুলনায়, আমরা আইজলে যে ঘুরেছিলাম তার তুলনায় এখানে রাস্তা কিন্তু অনেকটাই প্রশস্ত। দেখেই মনে হচ্ছে রাস্তাগুলো নবনির্মিত, কোথাও কোনো ভাঙাচুরো নেই, বেশ সুন্দর রাস্তাগুলো। অনেক জায়গাতেই দেখলাম বেশ পাহাড় কেটে কেটে রাস্তাগুলো চওড়া করা হয়েছে। আচ্ছা, আইজলে আপনাদের এখানে যে এয়ারপোর্ট যেটা আছে সেটা কোথায় আছে? আমরা এয়ারপোর্ট হচ্ছে লেনপুই এয়ারপোর্ট। কি লেনপুই? লেনপুই, লেনপুই এয়ারপোর্ট। আচ্ছা, লেনপুই এয়ারপোর্ট থেকে আইজলে পৌঁছাতে কতটা টাইম লাগে? মিনিমাম 1 ঘন্টা লাগে। 1 ঘন্টা লাগে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। এই যে আমরা এখন দাঁড়িয়ে রয়েছি টপিক অফ ক্যান্সার, অর্থাৎ কর্কট ক্রান্তি রেখায়। এ দেখো, আমাদের কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়েও কিন্তু এই রেখাটা গিয়েছে। এই এলাকায় কিন্তু দিয়ে কিন্তু কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। এই যে সেখানে, এই যে এখানে এটা চিহ্নিত করা রয়েছে, এই এলাকার উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গেছে, টপিক অফ ক্যান্সার। এই যে আমার পেছনে কিন্তু এই দেখো বোর্ডে লেখা রয়েছে, এই দেখো চারপাশের ভিউটা এখানে। এবার আমরা এগিয়ে যাব সামনের দিকে। 23.5 ডিগ্রি উত্তরে পৃথিবীকে যে কাল্পনিক রেখাটি ঘিরে রেখেছে সেটাই কিন্তু কর্কট ক্রান্তি রেখা। এই কর্কট ক্রান্তি রেখা এই রাজ্যটির ওপর দিয়ে যেখান দিয়ে গেছে, এটা সেই জায়গাটা চিহ্নিত করা রয়েছে। আমাদের পশ্চিমবঙ্গে কৃষ্ণনগরের ওপর দিয়েও কিন্তু এই রেখাটা গিয়েছে। আজকের যাত্রাপথে আমাদের পুরাতন মিজো ভিলেজ দেখাবার কথা থাকলেও সেটা কিন্তু হয়ে ওঠেনি রবিবার জন্য। তবে আমি বলবো, যদি এই জায়গায় কেউ বেড়াতে আসো তাহলে অবশ্যই রবিবারটা বাদ দিয়ে তোমরা অন্য যে কোনো দিন আসো, কারণ পথের ধারে আস্তে আস্তে কিন্তু সমস্ত দোকানপাট, অফিস আদালত সব কিছু কিন্তু বন্ধ নজরে পড়লো। একটা খোলা দোকানও কিন্তু আমাদের নজরে এলো না। তবে কোনো কারণবশত রবিবার দিন ট্যুর করতে গেলে কিন্তু অবশ্যই সঙ্গে খাবার রাখা কিন্তু ভীষণভাবে জরুরি। আমরা যদিও সঙ্গে বিভিন্ন শুকনো খাবার, চা, কফি এগুলো রেখেছিলাম, না হলে আমাদেরও কিন্তু খুব সমস্যায় পড়তে হতো। মিজোরামের পাহাড় জঙ্গল ভীষণভাবে মনকে আকর্ষিত করে। যেদিকে তাকায় সেদিকে শুধু সবুজ পাহাড় আর ঘন জঙ্গল। এটা কিন্তু একটা বিরাট বড় আকর্ষণ। যারা নাকি পাহাড় এবং জঙ্গল ভালোবাসে তাদের কিন্তু এই জায়গাটা ভীষণই ভালো লাগবে। এই মিজোরাম কিন্তু প্রচুর জলপ্রপাত এবং হ্রদ রয়েছে। মিজোরামের জলপ্রপাতগুলি পান্না পাহাড় ও শান্ত বনের মধ্য দিয়ে বয়ে চলেছে। পথের ধারে চলতে চলতে অনেক ঝর্ণার দেখা মিলবে, ছোট বড় বিভিন্ন রকমের। পর্যটকদের এগুলো আকর্ষিত করে। গাড়ি যত সামনের দিকে এগিয়ে চলল আর আশপাশের জঙ্গল থেকে ভেসে আসছিল ঘণ্টি পোকার ডাক। ঘণ্টি পোকার ঠিক নাম কি জানি না, তবে আমাদের সঙ্গী একজন দাদা ছিলেন, উনি বললেন এটি ঘণ্টি পোকার ডাক। আইজল থেকে থেনজলের দূরত্ব 91 কিলোমিটার, কিন্তু এই পথ অতিক্রম করতে কিন্তু আমাদের অনেকটা সময় লেগেছিল। তার কারণ হলো আমরা সরাসরি থেনজলে গেলেও
আমরা আশপাশের যে সমস্ত সাইট সিন ছিল সেগুলো করতে করতে গিয়েছিলাম, সেই জন্য আমাদের সময়টা কিন্তু অনেকটাই বেশি লেগেছিল। আমরা এই প্রকৃতির স্বাদ আস্বাদন করতে করতেই এক সময় একটা ভিউ পয়েন্টের কাছে পৌঁছে গিয়েছিলাম। এখানে কিন্তু পথ চলতে চলতে এইরকম অনেক ভিউ পয়েন্ট পাবে, যেখানে দাঁড়িয়ে এই পাহাড়কে সুন্দরভাবে উপলব্ধি করা যায়, সুন্দরভাবে পাহাড়কে দেখতে পাওয়া যায়। এইরকম একটা ভিউ পয়েন্টেই আমরা দাঁড়িয়ে পড়লাম। এখানে বসেই কিন্তু আমাদের সঙ্গে করে আনা কফি এবং টুকিটাকি খাবারগুলো আমরা খেয়ে নিলাম, কারণ আমরা অনেকটা সময় অতিক্রম করে এখানে এসে পৌঁছেছিলাম। এখানে পথের ধারে প্রচুর কসমসের দেখা মিলবে। আমরা থেনজল যাওয়ার পথে আরেকটা ভিউ পয়েন্টে দাঁড়িয়ে পড়েছি। এই দেখো, এখান থেকে ভিউটা দেখো, দারুণ সুন্দর লাগছে। এই দেখো, আর এই পাশে দেখো, আমার পেছনে কিন্তু রয়েছে, দেখো এগুলো কসমস নয়, এগুলো আমরা তো স্থানীয় ভাষায় তারাকাদা বলে থাকি, কসমস নয় এগুলো। রাস্তার দুধারে চারিপাশে দেখছি ফুলের সমারোহ, মানে অপূর্ব। এই দেখো, এই পাশেও রয়েছে কতগুলো ফুল। এই দেখো, এই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ কিনা? এই যে আমার পেছনেও কিন্তু দেখো অনেক ফুল। আর এখানে সবাই আমরা একটু বাড়ি থেকে, হোটেল থেকে আমরা কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, শুকনো খাবার একটু নিয়ে এসেছি, সেগুলো এখানে বসে একটু খাবো। আশপাশে কিন্তু কোনো দোকান নেই। এই যে এগুলো সব রেডি করার চলছে। দেখো কি সুন্দর, দেখো বালিটা। এই দেখো আমার পেছন দিকটা দেখো, অপূর্ব। আর এই পেছনে দেখো খাড়াই পাহাড়। এই যে এখানে দেখো, এই যে খাড়াই পাহাড়। আজকে রবিবার জন্য আমরা কোনো কিছুই খোলা পেলাম না, সব কিছু বন্ধ। গতকাল কিছু স্টক করে রাখা হয়েছিল, সেগুলোই আজকে আমাদের কাজে লাগবে। রবিবারে এখানে একদম পুরোপুরি বন্ধ। আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো কিন্তু নয় যে কিছু দোকান বন্ধ, কিছু দোকান খোলা, একদম পুরো সমস্ত দোকানপাট বন্ধ। এই যে আমাদের দেখো বাড়ি, হোটেল থেকে আমরা যে কফি বানিয়ে নিয়ে এসেছিলাম, বাড়ি থেকে সব কাপও নিয়ে আসা হয়েছিল। এই যে হাতে, আমার হাতে দেখো যে মুড়ির প্যাকেট নিয়ে ঘুরছি। এই দেখো, মুড়ি, শসা, চানাচুর, নিমকি সব দিয়ে মেখে এখন এই চা, কফি, লিকার কফি দিয়ে, যেটাকে ব্ল্যাক কফি বলছি আমরা, সেই ব্ল্যাক কফি দিয়ে খাওয়া হবে। মানে তুমি কিসের জন্য ডাক্তার দেখাতে যাও? আর কি আর দিয়ে দাও না, দিয়ে দাও, যার যার বাকি আছে দিয়ে দাও। আচ্ছা আচ্ছা, এই যে ওই আমাদের জায়গাটা কোথায়? হ্যাঁ, পেছনের না মেঘটাও অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব সুন্দর। এদিকে পাহাড় আর মেঘ, মানে সব মিলিয়ে অপূর্ব, অপূর্ব। এখানকার সৌন্দর্য উপভোগ করবার পর আমাদের গাড়ি এগিয়ে চলল শিয়ালসুখ ভিউ পয়েন্টের দিকে। এখানে কাউন্টার থেকে কিন্তু প্রত্যেকের জন্য 30 টাকা করে টিকিট কাটা হয়েছিল। আমরা কিন্তু শিয়ালসুখ এসে পৌঁছেছি। এখান থেকে কাউন্টারে পার হেড টিকিট দিতে হবে 30 টাকা করে। এই যে এইদিকে রয়েছে টিকিট কাউন্টার, এখানে ওদের ইয়েটা দেখাই দিয়ে, দেখাও দেখাও দেখাও, কিছু খাওয়া, মিরিন্ডা ফিরিন্ডা, না কোকাকোলা, পেপসি, মিরিন্ডা, না মুখগুলা আনো, সুশান টুটাও সেটা, হ্যাঁ জিরা জল আছে, জিরা জল আছে, খাবে? জিরা জল খাওয়া না, জিরা জল ভালো, ভালো।
এখানে গাড়ির জন্য নিল 100 টাকা, আর আমরা 6 জন ছিলাম, 180 টাকা নিল। টোটাল আমাদের এখানে 280 টাকা পেমেন্ট করতে হয়েছিল। আমরা এতটা পথ অতিক্রম করে এসে এই সর্বপ্রথম একটি দোকানের দেখা পেলাম। এই শিয়ালসুক ভিউ পয়েন্ট হলো মিজোরামের একটি স্থান যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং শ্বাসরুদ্ধকর দৃশ্যের জন্য পরিচিত। এটি মূলত একটি পর্বতশৃঙ্গ এবং গ্রাম যা মনোরম দৃশ্য, বিশেষ করে সূর্যোদয় এবং সূর্যাস্তের জন্য বিখ্যাত। এটি মিজোরামের রাজধানী শহর আইজল থেকে প্রায় 30 কিলোমিটার দূরে অবস্থিত। এখানে একটি সুন্দর পাহাড়ের ওপরে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার সুযোগ রয়েছে। আমাদের গাড়ি সেই দিকে ছুটে চলল। পর্যটকদের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য, বিশেষ করে যারা শহরের কোলাহল থেকে দূরে শান্ত ও প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে চান তাদের জন্য। এখানকার গ্রামটি অন্যতম বৃহত্তম জুম চাষের এলাকা। এখানে ভুট্টা এবং জৈব সারের শাকসবজি উৎপন্ন করা হয়। এখানে বাঁশ এবং উল দিয়ে তৈরি হস্তশিল্প, ঐতিহ্যবাহী খাবার এবং রাত্রের সুন্দর দৃশ্যের ব্যবস্থা রয়েছে। এই উঁচু ঢিবির মতো যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, এগুলোতে কিন্তু এখানকার স্থানীয় লোকেরা চাষবাস করে থাকে। এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা ভিউ পয়েন্টে পৌঁছে গেলাম। আর এখান থেকে দেখে মনে হচ্ছিল যেন মেঘগুলোকে হাত দিয়ে ছোঁয়া যাবে। সে এক অদ্ভুত সুন্দর দৃশ্য। অনেকটা গিয়ে কিন্তু আমাদের গাড়ি থেকে নামতে হলো। বলল গাড়ি আর যাবে না, এখানে দাঁড়িয়েই আমাদের সৌন্দর্য উপভোগ করতে হবে। সে এক অপূর্ব সৌন্দর্য। এখানে এসেও কিন্তু অনেকটা পথ ট্রেকিং করতে হয়, তবে যাদের নাকি পায়ের সমস্যা আছে তাদের জন্য একটু কষ্টকরই। এই উঁচু নিচু পথ বেয়ে আমরা কিন্তু অনেকটা এক পাহাড় থেকে আর এক পাহাড়ে পৌঁছে গিয়েছিলাম। আমাদের কষ্ট হয়েছিল, কিন্তু তবু আমরা কিন্তু পৌঁছাতে পেরেছিলাম। সে এক অপূর্ব অভিজ্ঞতা। চারিপাশের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতেই আমরা এই জুম চাষের যে ক্ষেতগুলো রয়েছে, অর্থাৎ ঢিপির মতো, এই এক ঢিপি থেকে আর এক ঢিপিতে পৌঁছে গিয়েছিলাম। এবং সেখান থেকে আমরা পৌঁছে গিয়েছিলাম আরও ওপরে, যেখানে একটা ভিউ পয়েন্ট তৈরি করা রয়েছে, কিন্তু ঘন মেঘের জন্য ভিউ পয়েন্ট থেকে কিন্তু খুব একটা চারপাশের দৃশ্য দেখা যাচ্ছিল না। নিচু যে সমস্ত পাহাড় রয়েছে সেগুলো জুম চাষের জমি তৈরি করার জন্যই সম্ভবত জঙ্গল পুড়িয়ে এই জমিগুলো তৈরি করা হয়েছে। তাই এই ঢিবিগুলোতে কোনো রকম বড় গাছের দেখা মিলল না। এখানকার স্থানীয় মানুষেরা এই সমস্ত জমিতে জুম চাষ করে। তারা কিন্তু কোনো রকম রাসায়নিক সার ব্যবহার না করেই এই জমিগুলোতে জুম চাষ করে থাকে। বারবার চাষের ফলে জমির উর্বরতা শক্তি যখন কমে যায়, তখন তারা আবার নতুন কোনো চাষের জমি তৈরি করে সেখানে তারা চাষবাস করে। এই শিয়ালসুক ভিউ পয়েন্টে এসে দেখলাম এখানকার রাস্তা এতটাই সংকীর্ণ, খুব দক্ষ ড্রাইভার না হলে এই পথে গাড়ি চালানো কিন্তু ভীষণ দুষ্কর। আমাদের গাড়ি আরও খানিকটা সামনের দিকে এগিয়ে চলল। ড্রাইভার বলল, আপনারা গাড়িতে বসে থাকেন, আমি আরেকটু ওপরের দিকে নিয়ে গিয়ে আপনাদেরকে নামিয়ে দিচ্ছি। আপনারা সেখান থেকে ট্রেকিং করতে করতে এক পাহাড় থেকে আর এক পাহাড়ে পৌঁছাবেন, আর আমি গাড়িটা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। এখানে পৌঁছেও কিন্তু দেখতে পেলাম সেই পাহাড়ের শ্রেণীকে চারিদিকে অপূর্ব তার শোভা বিস্তার করে দাঁড়িয়ে রয়েছে, আর মেঘেরা যেন পাখা মেলে উড়ে বেড়াচ্ছে। মনে হচ্ছে হাত দিলেই যেন তাদেরকে ছোঁয়া যাবে। এখানকার পাহাড়গুলো দেখলে মনে হয় যেন আমরা ভারতে নয়, বিদেশের কোনো জায়গায় চলে এসেছি। এত সুন্দর, মানে অপূর্ব, মানে আমি বলে বোঝাতে পারছি না
তার শোভা যে কি অপরূপ, কি মোহময়ী। একদিকে ঘন সবুজ পাহাড় আর একদিকে দাঁড়িয়ে রয়েছে ন্যাড়া পাহাড়। সে এক অদ্ভুত সৌন্দর্য। আমি কখনো এই ধরনের সৌন্দর্যের সম্মুখীন হইনি। আমি এই সব সৌন্দর্য দেখে কিন্তু হতবাক হয়ে গিয়েছিলাম। ওই যে টিলার উপর উঠে গেছে আমার বোনের হাজবেন্ড, আর এই যে আমার বোনও পিছন পিছন রওনা দিয়েছে। আর এই যে এখানে সুশান্ত দার ফটোশুট চলছে, আর সেটা হচ্ছে ফটোশুট করছে। আচ্ছা, এইদিকে ফটোশুট করতে ব্যস্ত আমাদের তাতু রানী। আমার পিছনে শিয়ালসুখ বেস্ট ভিউ পয়েন্ট। এখানে কোনো গাছ কিন্তু নেই, সব ন্যাড়া পাহাড়, উঁচু উঁচু টিলার মতো। এই দেখো উঁচু উঁচু টিলা, এই যে উঁচু টিলা, এই যে উঁচু টিলা। আর এই যে আমার পেছনে কিন্তু এই যে পাহাড় রয়েছে, এই দেখো। ওইখানে টপ ভিউ পয়েন্ট আছে ম্যাম, উপরে যাচ্ছি দুইতলা হাঁটিয়া গেলে। আচ্ছা, উপরে গিয়ে দেখাচ্ছি কি আছে, উঠতে পারবো কিনা জানি না, দেখি। কে কে পাহাড়ের চূড়ায় পৌঁছে গেছো? এইদিকে তাকাও তাকাও, এই অলোক এইদিকে এইদিকে। এই যে পাহাড়ের চূড়ায় উঠে কিন্তু আমার বোন, তারপর আমার বোনের হাজবেন্ড, ওখানে শ্বেতা, শ্বেতার হাজবেন্ড, তাতু, সবাই কিন্তু বসে পড়েছে। আমি রয়েছি নিচে। এখন আমিও ধীরে ধীরে ওপরে উঠবো, দেখি ওপরে উঠে আর কি ভিউ আমাদের নজরে পড়ে। এই দেখো এখন কিন্তু ঘড়িতে কটা বাজে, 1:35। সূর্য মাথার উপরে। এই পথ ধরে আমরা এখন একটু ওপরের দিকে যাব, দেখি ওখান থেকে কি ভিউ পাওয়া যায়। ড্রাইভার বলল আপনারা ওপরে যান, আমি খালি গাড়ি নিয়ে ওপরে যাচ্ছি। এখান থেকেও কিন্তু অসাধারণ ভিউ আসছে। আমরা আরেকটু ওপরে উঠব সুন্দর ভিউ পাওয়ার জন্য। ওপরে যাচ্ছি উঠে আমরা। আর এই পাশটাই যে জঙ্গল, তবে জঙ্গলটা কিন্তু খুব যে একটা ভারী তা কিন্তু নয়। হ্যাঁ, এখানে সম্ভবত সবার সমাধি দেওয়া রয়েছে। এখানে সব এই পাথরের গায়ে গায়ে সব লেখা রয়েছে অনেকের নাম। এই যে অনেকটা উপরে হাফ ধরে গেছে। আর ওইখানে একটা টাওয়ার রয়েছে, ওখানে উঠে খুব সুন্দর ভিউ পাওয়া যাবে। ওই দেখো দূরে, এই দেখো দূরে দেখা যাচ্ছে ভিলেজ। এই টিলার মাথায় চড়ে এই যে এখন ভিলেজটা দেখা যাচ্ছে, ওই পাশ থেকে দেখা যাচ্ছিল না। এটা হচ্ছে শিয়ালসুখের বেস্ট ভিলেজ। এদিকে আটকে গেছে গাছে, পাহাড় শ্রেণী দেখা যাবে না, ওদিক থেকেই বেশি ভালো যাচ্ছিল দেখা। ওই যে নিচে দেখা যাচ্ছে, দেখো রাস্তা। ওই দেখো ওরা সব পৌঁছে গেছে আমার সঙ্গী সাথীরা, ওই যে পাহাড়ের উপরে টিলার উপরে। এবার আমিও রওনা দিই। এই দেখো টিলার উপরে দাঁড়িয়ে আছি, ওই যে আমার পিছন দিকে ওই যে ওই টিলাতে আমার বোনরা উপর চলে গেছে। দেখো ওরা বসে আছে গিয়ে, আমি ওখানে পৌঁছাবো এখন। এই যে এখানে কিন্তু একটা ভিউ পয়েন্ট রয়েছে ওপরে, কিন্তু ওপরে কুয়াশার জন্য কিছুই দেখা যাচ্ছে না। আমার সঙ্গী সাথীরা ওপরে গেছিল, আমি কিছু দেখা যাচ্ছে না জেনেই কিন্তু আর ওপরে উঠলাম না। এই ভিউ পয়েন্ট ছেড়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলল। দেখো রাস্তা, দেখো কেমন সরু রাস্তা, এখান দিয়ে গাড়িটা এগিয়ে নিয়ে যাচ্ছে। পাকা ড্রাইভার না হলে কিন্তু গাড়ি চালানো মুশকিল। এখানকার পাহাড়গুলো যে খুব উঁচু তা কিন্তু নয়,
কিন্তু সৌন্দর্যে অতুলনীয়। এই জুম চাষের জমিগুলো যেন সেই সৌন্দর্যকে আরও অনেক গুণ বাড়িয়ে দিয়েছে। এই পাহাড়ি পথের যে সৌন্দর্য সেটা না দেখলে বলে বোঝানো যাবে না। ভিডিওটা ভাবছি যে বড় হয়ে যাচ্ছে, কিন্তু এর যে সৌন্দর্য সেটা আবার সবার সামনে না তুলে ধরলেও শান্তি পাচ্ছি না। সেজন্য ভিডিওটা কিন্তু কাটতেও পারছি না, যে কেটে কেটে ছোট করব। এত সুন্দর দৃশ্য না দেখলে বোঝানো মুশকিল, অসম্ভব সুন্দর। তবে যারা আইজল ঘুরতে আসবে তাদের কাছে অনুরোধ, তোমরা আইজল আসলে অবশ্যই থেনজলটা ভিজিট করো, কারণ আইজল থেকে থেনজলে আসার পথে যে প্রাকৃতিক সৌন্দর্যের দেখা মিলবে সেটা এক কথায় অনবদ্য, অতুলনীয়, অসাধারণ। সেটা চোখে না দেখলে ঠিক বলে বোঝানো সম্ভব নয়। আমি ভিডিওটা কাটতে চাচ্ছি, ছোট করতে চাচ্ছি, কিন্তু কোনোভাবেই আমি এই সুন্দর মুহূর্তগুলোকে কেটে বাদ দিতে পারছি না। এই পাহাড়কে পরিষ্কার রাখার জন্য জায়গায় জায়গায় দেখলাম বসানো রয়েছে ডাস্টবিন। যেই পথে আমরা উপরে উঠেছিলাম সেই পথেই কিন্তু আমরা এবার নিচে নেমে আসছি। আর দেখো পথের পাশে কি সুন্দর ফুল দিয়ে সাজানো। এই ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে আমাদের গাড়ি ছুটে চলল পরবর্তী ডেস্টিনেশনের উদ্দেশ্যে। পরবর্তীতে আমরা দুটো ঝোড়া দেখব, তোমরাও আমাদের সঙ্গে চলো। পাহাড়ের ঢাল বেয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো সামনের দিকে। আর চারিদিকের এত সুন্দর ভিউ, বিভিন্ন ধরনের গাছ দেখতে দেখতে মনটা ভীষণ ভালো হয়ে গেল। আমাদের গাড়ি গিয়ে দাঁড়ালো একটা পেট্রোল পাম্পের সামনে, কারণ এখানে খুব ভালো টয়লেট আমরা পাইনি, তাই অনেকেরই এই টয়লেটের প্রয়োজন হয়ে পড়েছিল। তাই সুন্দর একটা টয়লেটের খোঁজে আমরা এই পেট্রোল পাম্পে এসে দাঁড়ালাম। অবশেষে এখানে এসে দেখা মিলল ভারত পেট্রোলিয়ামের। আমি অবশ্য জিজ্ঞেস করছিলাম, এখানে তো আমার পেট্রোল পাম্প চোখে পড়লো না। এই পেট্রোল পাম্প ছেড়ে বেরিয়ে যাবার মুখেই দেখা মিলল একটা ছোট্ট ঝোড়ার। এই রকম ছোট পাহাড়ি ঝোড়া কিন্তু অনেক দেখা মিলবে। এখানে এত পাহাড় ও গাছপালা থাকা সত্ত্বেও কিন্তু খুব একটা ঠান্ডা কিন্তু নেই। আমরা ঠান্ডার জামা কাপড় নিয়েছিলাম, কিন্তু সেগুলো আমাদের প্রয়োজন হয়নি। আমরা অক্টোবর মাসে এখানে গিয়েছিলাম, কিন্তু অক্টোবরে আমাদের এখানে যেরকম ওয়েস্ট বেঙ্গলে যেমন ঠান্ডা, ওখানে গিয়েও আমরা কিন্তু মোটামুটি সেই রকমই ঠান্ডা অনুভব করছিলাম। অর্থাৎ এখানকার টেম্পারেচার আর ওখানকার টেম্পারেচারের মধ্যে খুব একটা পার্থক্য পরিলক্ষিত হয়নি। এই রাস্তা দিয়ে যাবার সময় অনেক জায়গাতেই নজরে এলো ধস নেমেছে। আর এই ধসগুলো দেখে মনে হলো এখানকার যে পাহাড়গুলো রয়েছে তার প্রকৃতি খুব একটা শক্ত প্রস্তর দ্বারা এগুলো নির্মিত নয়। এগুলো মাটি এবং ছোট ছোট পাথরের সংমিশ্রণে গড়ে উঠেছে, যার জন্য একটু বৃষ্টি হলেই এগুলো নরম হয়ে গিয়ে ধস নেমে রাস্তাঘাট আটকে যাচ্ছে। আমাদেরও এই নিয়ে ভীষণ চিন্তা ছিল যে এই ধস পার হয়ে আমরা আমাদের নির্দিষ্ট গন্তব্যে পৌঁছাতে পারবো কি না। তবে তোমরা এই সমস্ত এলাকাতে আসতে হলে বর্ষাকালটা বাদ দিয়েই কিন্তু তোমরা এসো, কারণ বর্ষাকালে এই সমস্ত রাস্তায় কিন্তু প্রচুর ধস পড়ে। এই এলাকা পার হবার সময় নজরে এলো পাহাড়ের গায়ে গায়ে হয়ে রয়েছে প্রচুর কলা গাছ। বাঁশ গাছ তো আগেই নজরে পড়েছিল, কিন্তু এবার নজরে এলো প্রচুর কলা গাছ, কলা গাছের বন হয়ে রয়েছে। এ ব্যাপারে আমাদের ড্রাইভার ভাইকে জিজ্ঞাসা করাতে খালি দেখতে পাচ্ছি কলা গাছ। আমাদের ড্রাইভার ভাইকে জিজ্ঞেস করলাম যে এত কলা গাছ, তো এই কলাগুলো খায় না লোকে? বললো না, এগুলো হলো বিচা কলা, যেটাকে আমরা বলি। সেই কলার খালি ফুলটা অর্থাৎ মোচাটা এরা খায়, আর কলাটা খায় না, যেহেতু অনেক ভেতরে বিচি থাকে। প্রচুর কলা গাছ মানে সাজানো রয়েছে, মনে হচ্ছে কেউ যেন সুন্দর করে লাগিয়ে দিয়েছে। চারিদিকে খালি কলা গাছ, আর কলা গাছের পাতাগুলো কিন্তু একটু অন্য ধরনের। হ্যাঁ একদম দেখো, সোজা সোজা পাহাড়ের উপরে দেখো 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 কলার বন দেখো। দাঁড়া 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 দাঁড়া, এই অসম্ভব দেখো, খালি কলার বন দেখো দেখো দেখো, পাহাড়ের একদম উপর পর্যন্ত দেখো। হ্যাঁ দেখার মতো। দাঁড়া 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 ভাই, একটা ফটো তুলবো। দাঁড়া দাঁড়া দাঁড়া,
এই দেখো পাহাড়ের একদম উপর থেকে নিচ পর্যন্ত শুধু কলা বাগান। এই দেখো আমাদের গাড়ি কিন্তু থেনজলে প্রবেশ করেছে। এই থেনজলে দেখলাম বেশ পাহাড় চারপাশে, আর মাঝখানটা অনেকটাই সমতল ভূমি রয়েছে, তাই এখানে লোকবসতিও গড়ে উঠেছে। আমাদের ড্রাইভারকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আসবার সময় আমরা অনেক একটা ঢং 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 করে আওয়াজ শুনতে পাচ্ছিলাম, কোনো একটা পোকা যেন ডেকে চলেছে, এই পোকাটা সম্পর্কে আমাদের যদি একটু বলো। আর আমাদের ড্রাইভার যেহেতু বাংলা ভাষাটাও বুঝতো, সে আমাদের কথাটা বুঝতে পেরে আমাদের কথার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করেছিল, সেটাই আমি তোমাদের সামনে একটু তুলে ধরছি। এখানে আসার পর এই পোকাটার আমরা নাম দিয়েছিলাম ঘন্টি পোকা, কিন্তু ড্রাইভার বলল যে না, এটার নাম ঝিনঝিন পোকা। বললে আরেকবার বলো দেখি শুনি। ঝিনঝিন পোকা। আচ্ছা, আর কি করে বললে? বাসের মধ্যে সন্ধ্যাবেলা ঘরের সামনে এটা বাস, দুইটা বাস নিয়া এটা যাত্রা দিলে, আচ্ছা তারপরে তারা আসে আর কি। আচ্ছা, এটা দরিয়া, এটা আমরা ট্রাইবেল গুলা পুরিয়া খাই। মানে ওরা আসে ওইগুলোকে পুড়িয়ে খাও? হ্যাঁ, এটা দরিয়া। কত বড় বড় হয় সাইজ? সাইজ তো ওই তো আঙ্গুলের মতো। আঙ্গুলের মতো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ও আচ্ছা আচ্ছা। দুটো বাস নিয়ে যাতা দিলে আওয়াজ করলে পরে ওরা আসে তখন ওখানে? হ্যাঁ, তারপরে হাত দিয়ে ধরে। হাত দিয়ে ধরে ওটাকে তোমরা পুড়িয়ে খাও? আচ্ছা 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 আচ্ছা, বাজিও করে। আচ্ছা আচ্ছা, এটাকে তোমরা ঝিনঝিন পোকা বলো? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমাদের সেই ঝিঝি পোকা নয় কিন্তু এটা ঝিনঝিন পোকা, এটা অন্য কোনো জাতের। আর এরা এই দেখছি বনভূমির পাশ দিয়ে যখনই যাচ্ছি দেখছি এরা বেশ আওয়াজ করছে, টান ঠান 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 করে বেজেই চলেছে সেই আওয়াজ, ঠান ঠান করে, মনে হচ্ছে একটা ঘন্টা বাজার মতো আওয়াজ যেন বেজে চলেছে। মানে ব্যাঙের মাংসটা কি তোমরা মানে পছন্দ করো না করো না? অনেকজনে তো পছন্দ করে, অনেকজনে পছন্দ করে না। আর ইঁদুর কি খায় এখানকার সবাই? ইঁদুর, এটা জঙ্গলের জুমের ইঁদুরটা খায়, এমনি এরকম গ্রামের ইঁদুর না। এটা ধান খায় যে ইঁদুর। আচ্ছা, এটা জুমের। আচ্ছা, এটা রাত্রে এটা শিকার করে। আচ্ছা, জুম চাষ করার সময় যে ইঁদুররা এসে জুমের ক্ষতি করে, মানে ফসলের ক্ষতি করে, সেই সব ইঁদুরকে ধরে তোমরা ওটাকে তোমরা পুড়িয়ে খাও না ভেজে খাও? ভেজে করেও খাই। আচ্ছা, ফ্রাই করেও খাও, আবার পুড়িয়েও খাও? এটা পুড়িয়ে তো সব পুড়িয়ে খাই না, এটা ড্রাই করিয়া, ড্রাই ফ্রাই করিয়া, আচ্ছা, ভাজি করিয়া খাই আর কি। আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে। অনেক কিছুই আমরা জানি না, তাই তোমার কাছ থেকে একটু জেনে জেনে নিচ্ছি। গাড়ি এগিয়ে চললো ওয়াংথাং জলপ্রপাতের দিকে, কিন্তু ওখানে পৌঁছে দেখলাম বোর্ডে লেখা আছে ভানথাং, কিন্তু এদের ভাষায় এরা বলল এটা ওয়াংথাং জলপ্রপাত। তবে যাই হোক, ভাষাগত বৈষম্য অবশ্যই রয়েছে, কিন্তু এখানে পৌঁছে প্রচণ্ড সূর্যের আলোর জন্য আমরা কিন্তু এই জলপ্রপাতটা খুব একটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারলাম না, এবং ভিডিওগ্রাফিও করতে পারলাম না। ভিডিওগ্রাফি যেটা করতে পেরেছি সেটা খুবই ঝাপসা, খুবই অস্পষ্ট। এই টাওয়ারের উপরে উঠেও কিন্তু আমাদের নজরে খুব একটা ভালোভাবে পড়লো না। আমরা যেটুকু সম্ভব সেটুকু ভিডিওগ্রাফি করে নিয়ে এখান থেকে ফিরে এলাম, কারণ সূর্যের আলোটা যে দিক থেকে ঝর্ণার জলটা পড়ছে ঠিক সেই দিকেই ছিল। তা আমার ভিডিওগ্রাফি করতে গেলে ওই ঠিক সূর্যের আলোটা এসে সেই লেন্সের উপর পড়ছে, সেই জন্য ভিডিওগ্রাফি করা সম্ভব হলো না। আমরা ভাংতুয়াং ফলস দেখে এলাম, এখন যাচ্ছি তুইরি হিউ ওয়াটারফল দেখতে। দেখতে দেখতে আমাদের গাড়ি পৌঁছে গেল তুইরি হিউ ওয়াটারফলসের কাছে। আমরা এখন যাচ্ছি তুইরি হিয়াউ ফলসে। পুরো নামটা দেখো, এখানকার দাঁত ভাঙা নাম, তুইরি হিয়াউ টু ভানতাং
কাউতলা। আচ্ছা আমরা নিচের দিকে যাচ্ছি, দেখো দেখি কতটা এখানে লেখা আছে 1.2 কিলোমিটার। এখন ঘড়িতে বাজে 4টা, এই যে 4টা বাজে, এই 4টা বাজে, দেখি কতক্ষণ লাগে। এই তুইরি হিয়াউ জলপ্রপাত পরিদর্শন করতে হলে সকাল 8টা থেকে 5টা পর্যন্ত সময়ের মধ্যে আসতে হবে, কারণ এখানে 5টার পরে আলো প্রবেশ করে না, কারণ এখানে কোনো লাইটের ব্যবস্থাও নেই, আর ঘন জঙ্গলের জন্য সূর্যের আলো কিন্তু খুব একটা প্রবেশ করতে পারে না। 4টের সময় আমরা এখানে প্রবেশ করেছিলাম, তখনও কিন্তু চারিদিক বেশ অন্ধকারচ্ছন্ন ছিল। এই জলপ্রপাতের কাছে পৌঁছাবার জন্য পার হতে হবে বেশ ঢালু রাস্তা, এবং চারপাশে রয়েছে প্রচুর বাঁশবন, স্যাঁতস্যাঁতে রাস্তা। আমরা যখন সেখানে গিয়ে পৌঁছেছিলাম তার কিছুক্ষণ আগে হালকা একটু বৃষ্টি হয়ে গিয়েছিল, তাই সেই পথ বেয়ে হালকা জলধারা নিচের দিকে নেমে গেছে। আর এছাড়া পথটা স্যাঁতস্যাঁতে থাকার জন্য বেশ পিচ্ছলও, তাই খুব সন্তর্পণে এই রাস্তা ধরে নিচের দিকে নেমে যেতে হবে। তবে দুপাশে কিন্তু কোনো রকম রেলিং না থাকায় নিচে নামাটা কিন্তু বেশ দুষ্কর। তবে আমার সমস্যা হয়েছিল, আমার সঙ্গী সাথী যারা ছিল প্রত্যেকেই বলল যে প্রত্যেকেরই সেখানে নামতে সমস্যা হয়েছিল। দুপাশে রেলিং থাকলে মনে হয় এই সমস্যার সম্মুখীন হতে হয় না। যেহেতু রেলিং নেই, সেই জন্য এই পথ চলবার জন্য একটা ফোল্ডিং স্টিক সঙ্গে থাকলে খুব ভালো হয়। এই রেলিংটা যে দেখতে পাচ্ছ, এটা একেবারে নিচে এসে অল্প একটু রাস্তায় রেলিং দেওয়া রয়েছে, তাছাড়া গোটা রাস্তায় কিন্তু রেলিং ছাড়া। আমার নামতে খুব অসুবিধা হয়েছিল, তবে এই পথটা পেরিয়ে নিচে নামতে আমাদের ড্রাইভার ভাই আমাকে সাহায্য করেছিলেন। দেখি এখন কাছে গিয়ে হেডরূপ দেখি। এত দূরে এসে আসবো না এটা ভেবে মন খারাপ লাগলো, তাই কষ্ট হলেও নামলাম। তবে আমার মতন বয়সের যারা আছো তাদের এখানে নামাটা কিন্তু বেশ কষ্টকর ব্যাপার। রেলিংটা তৈরি হলে আর অতটা সমস্যা হবে না। এই দেখো রাস্তা কিন্তু একদম ভালো না, আর অন্ধকার রাস্তা। বৃষ্টি নেই জন্য রক্ষা, বৃষ্টি থাকলে তো এই দেখো দূর থেকে দেখতে পাচ্ছ। বাহ, অপূর্ব অপূর্ব, বললাম না এটা সবচেয়ে সুন্দর, এটা সবচেয়ে সুন্দর বললাম না, অপূর্ব অপূর্ব। আমার কষ্ট করে নিজে নামাটা সার্থক। দেখো তোমরা, তোমাদের কেমন লাগছে দেখো, এই দেখো অপূর্ব অপূর্ব। দেখো কি সুন্দর। নিচে কিন্তু দেখো নামার পরে কিন্তু এখানে কিন্তু কোনো স্রোত নেই। এই দেখো বাচ্চারা দেখো জলের মধ্যে এখানে স্নান করছে। এই ফলসটা দেখতে যারা আসবে না তারা কিন্তু বিরাট বড় মিস করবে। দারুণ সুন্দর এই ফলসটা, অপূর্ব, এক কথায় অপূর্ব। আমি যতগুলো ফলস দেখলাম এখানে এসে, তার মধ্যে এটাই কিন্তু আমার কাছে মনে হলো সব থেকে সুন্দর। এই দেখো এখানেও কিন্তু প্রচুর বড় বড় বাঁশ গাছ রয়েছে। ওই দেখো দূরে শোনা যাচ্ছে জলের আওয়াজ, আর এখানে কিন্তু প্রচুর বাঁশের ঝোপ।
এই যে এই পথে কিন্তু আবার নিচ থেকে ওপরে উঠে এলাম, এই খারাপ পথ ধরেই আবার ওপরে উঠে যাব। এখন রেলিং যতটা আছে ততটা কোনো সমস্যা নেই, যখনই রেলিং থাকবে না তখন একটু অসুবিধা হবে। এখান থেকে আমরা যখন নিচে নেমেছিলাম তখন কিন্তু মাথা পিছু আমাদের 30 টাকা করে দিতে হয়েছিল। ওপরে যখন উঠে এলাম তখন দেখলাম ঘড়িতে 4:35 বাজে। আমার বয়সজনিত কারণে 35 মিনিট সময় লেগেছিল নামা এবং ওঠা নিয়ে। যদি ইয়াং স্টাফ কোনো ছেলে বা মেয়ে যায় সেই ক্ষেত্রে হয়তো তাদের আরও 5-10 মিনিট সময় কম লাগতে পারে। এখানে বয়স্ক মানুষদের যাওয়াটা কিন্তু সত্যিই ভীষণ কষ্টকর ব্যাপার। এখান থেকে এবার আমরা বেরিয়ে হোটেলের দিকে পা বাড়ালাম। এখান থেকে বেরিয়ে আমাদের গাড়ি এগিয়ে চললো একটি পার্কের দিকে। ছোট্ট পার্ক, পার্কের সামনে দাঁড়ালো। আমরা দেখলাম যে খুব একটা বড় পার্ক নয়, পার্কটার নাম হলো দিলকুই। সুতরাং আমরা এখানে আর সময় নষ্ট না করে আমরা এগিয়ে গেলাম গল্ফ ক্লাবের দিকে। রবিবার থাকার দরুন কিন্তু সারাদিনে আমাদের তেমন কোনো ভারী লাঞ্চ কিন্তু কপালে জোটেনি। আমাদের সঙ্গে যা টুকটাক খাবার দাবার ছিল সেগুলো দিয়েই কিন্তু আমাদের চালিয়ে নিতে হয়েছে। আমি বারবার এই কথাটা উল্লেখ করছি, তার কারণ হলো রবিবার দিন তোমরা এলে অবশ্যই নিজেদের খাবার দাবার কিছু সঙ্গে নিয়ে আসবে। সেই জন্যই বারবার বলছি, এখানে কিন্তু একদম স্ট্রিক্টলি কোথাও খাবার পাবে না, সমস্ত দোকান বন্ধ। এখানে এসেও কিন্তু বেশ কয়েকটা চার্চের দেখা মিলল, কারণ এখানকার অধিকাংশ মানুষই খ্রিস্ট ধর্মাবলম্বী। প্রায় 87% লোকই এখানকার খ্রিস্টান। তাছাড়া বৌদ্ধ ধর্ম, হিন্দু ধর্ম ও ইসলাম ধর্মের কিছু লোকও এখানে বসবাস করে, তবে তার সংখ্যা কিন্তু খুবই কম। চলো আমি দিয়ে দিব না। এই যে আমরা এখন গল্ফ কোর্টের দিকে যাচ্ছি। এখানে আমাদের পেমেন্ট করতে হলো কত? 400 টাকা, 420 টাকা। আমরা 6 জন আছি, 420 টাকা পেমেন্ট করতে হলো গাড়ি সমেত। এর উপরে উঠে দেখতে হবে নাকি? উপরে গিয়ে উঠে এখান থেকে দেখতে হবে। আচ্ছা, এই যে এখান থেকে উপরে উঠে গল্ফ কোর্টটা আমাদের দেখতে হবে। সন্ধ্যা হয়ে গেছে, জানি না কতটা ক্যামেরায় আসছে। এই যে এইখানে রয়েছে সিঁড়ি, এই সিঁড়ি বেয়ে উঠে যেতে হবে ওপরে। এখানে কোথায় গল্ফ কোর্ট আছে বুঝতে পারছি না। এটাই গ্যালারি, দেখি। দেখো সিঁড়িগুলো কিন্তু কাঠের, বাস ফাঁকা ফাঁকা। এই সিঁড়ি দিয়েই এই যে উপরে উঠতে হবে। এই যে উপরে উঠে এসেছি। এখানে সুন্দর করে চেয়ার পাতা রয়েছে। এখানে খাবার দাবার কোনো অ্যারেঞ্জমেন্ট আছে কিনা আমরা তো জানি না। বলছি চেয়ার পাতা আছে, মনে হয় সবার বসার জন্য, এখানকার বসে একটুখানি উপভোগ করার জন্য, তাই না? না, চেয়ার আছে তো। আচ্ছা, গল্ফ কোর্টটা কি এইটা নিচে? আচ্ছা, এটা না, এটা থেকে ওই সম্পূর্ণটা, ওই যে সম্পূর্ণটা। আচ্ছা, কিন্তু অন্ধকার, দেখা যাচ্ছে কিনা। এই যে এটা হলো গল্ফ কোর্ট। হ্যাঁ, গল্ফ খেলা রাজকীয় খেলাই। আমরা এখন এখান থেকে হোটেলে ফিরে যাব। বেশ অন্ধকার হয়ে গেছে, আর কিছু দেখাও যাচ্ছে না, তাই ভিডিওটা এখানে শেষ করলাম। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে সঙ্গে থাকার অনুরোধ রইল। আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে। এই যে এই পাশে রয়েছে, দেখো।